আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকে আমাদের ফিজিক্স পিপ লাইভ ক্লাসের আরও একটি পর্বে তোমাদের সাথে হাজির হয়েছি। ফিজিক্স পিপ কোর্সের প্রত্যেকটা পর্বই যেন অসাধারণ। পুরো একটা বইকে খুব সহজে টেকনিক্যালি গুছিয়ে তোমাদেরকে উপস্থাপন করার ট্রাই করি। সেই ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি। আজকে আমরা ফিজিক্স পিপ কোর্সের 10 নাম্বার দিনে চলে এসেছি। আজকে কি পড়াবো? থার্মোডাইনামিক্স। কত নাম্বার লেকচার? 3 নাম্বার লেকচার। তাহলে থার্মোডাইনামিক্সের 3 নাম্বার লেকচারে চলে এসেছি। তো থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে সেটা ছোট্ট করে গুছিয়ে টেকনিক্যালি কীভাবে এমসিকিউ সলভ করতে হয় সে ব্যাপারগুলো নিয়েই ফিজিক্স পিপ কোর্স। ঠিক আছে, ওকে। তো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, প্রতিদিনের মতো যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটা যাতে বাংলাদেশের সব স্টুডেন্টরা করে উপকৃত হতে পারে, সেই জন্য বাংলাদেশের সব স্টুডেন্টের কাছে ছড়িয়ে দেওয়া। 56,000 বর্গমাইল জুড়ে শ্রাবণের সন্ধ্যায় আমাদের লাইভ ক্লাসগুলো ছড়িয়ে দাও তোমরা। ওকে, আচ্ছা। সো কীভাবে ছড়িয়ে দেওয়া যায়? আমরা বেসিক্যালি 3টা উপায়ের কথা বলে থাকি আমাদের লাইভ ক্লাসগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার। সেই 3টি উপায় হচ্ছে, একটা, আমাদের লাইভ ক্লাসগুলো তোমরা যেসব ফেসবুক গ্রুপে জয়েন আছো ওইসব গ্রুপে দিয়ে দিবে, ওইসব গ্রুপে অ্যাপ্রুভ করলে সবাই দেখতে পারবে। তারপর সবচেয়ে ভালো হয় আমাদের লাইভ ক্লাসগুলো লিঙ্ক কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দেওয়া। এবং সর্বশেষ তোমার যেসব ফ্রেন্ড তোমার সাথে ভালো মোটামুটি ক্লোজ ফ্রেন্ড যারা আছে আর কি, কথাবার্তা হয় পড়াশোনা নিয়ে অন্য কিছু নিয়ে, তাদেরকে একটু মেনশন দেওয়া। ওকে, আচ্ছা। সো আবার বলছি, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম আমাদের ফিজিক্স পিপ কোর্সে। আসলে ফিজিক্স পিপ কোর্স হচ্ছে একটা দারুণ কোর্স, একটা 4 মাসের একটা দারুণ কোর্স, যেখানের মধ্যে ফিজিক্সের পুরো বইয়ের উপরে, পুরো একটা ফিজিক্স বইয়ের উপরে খুবই চমৎকারভাবে পুরো একটা বইকে খুবই টেকনিক্যালি ছোট্ট করে গুছিয়ে দেওয়া হচ্ছে, প্লাস কনসেপ্টগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি পরীক্ষায় এমসিকিউতে কীভাবে ভালো করতে হয় সেই ব্যাপারটা দেখানো হচ্ছে। এডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স হচ্ছে ফিজিক্স পিপ কোর্স। কেন বলো তো? কেন হবে না? এডমিশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ আসে, সময় থাকে অল্প, প্রশ্ন থাকে কনসেপ্ট থেকে ঘোরানো। আমরা ফিজিক্স পিপ কোর্সে ওই ঘোরানো পেছানো সহজ কঠিন সব ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করি। তারপর এমসিকিউ কীভাবে কম সময়ে সহজে টেকনিক দিয়ে অ্যান্সার করতে সে ব্যাপারটা বলে দিই। তাহলে দেখো, তোমরা কিন্তু এডমিশনের জন্য অনেক বেশি কী হয়ে যাচ্ছ, এডমিশনের জন্য অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ, একেবারে দারুণভাবে প্রস্তুত হচ্ছ। সো আমাদের ফিজিক্স পিপ কোর্স তোমরা যারা করো নিয়মিত করবে, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে করার জন্য। এতে করে তোমার ইন্টার পরীক্ষায় যেমন ভালো করতে পারবে, এডমিশনে এগিয়ে যেতে পারবে, তাই না? এডমিশনের জন্য শক্তিশালী হতে হয়। ওকে, আচ্ছা। শুধু কি খাওয়া দাওয়া করলে হয় না, পাশাপাশি কী করতে হয়? পাশাপাশি একটু ভিটামিন জাতীয় কিছু খেতে হয়, পাশাপাশি একটু শক্তিবর্ধক কিছু খেতে হয়, তাই না? ভাই, এই যে আপনি কেন তাহলে এমন? তাহলে বুঝতে হবে আমি কেন এমন। আমি অবশ্যই শক্তিবর্ধক কিছু খাই, কিন্তু আমি পাশাপাশি একটা ওষুধ বেশি খাই আর কি। আমি খাওয়া দাওয়া করি, শক্তিবর্ধকও খাই, হরলিক্স, কমপ্লেন, বোস্ট সব কিছুই খাই, পাশাপাশি একটা ওষুধ খাই, সেটা হচ্ছে চিকন হওয়ার ওষুধ। ঠিক আছে, মানুষ তো মোটা খাওয়ার ওষুধ খায়, তো অনেকে আছে মোটা খাওয়ার ওষুধ খাওয়ার পরও মোটা হয় না। তো আমিও আসলে প্রথম দিকে সেই ড্রিম বডি নিয়ে মোটা খাওয়ার ওষুধ খেয়েছিলাম। পরবর্তীতে আসলে দেখতেছি কাজ হচ্ছে না, মানে মোটা খাওয়ার ওষুধ খেলে আসলে মোটা হচ্ছে না, দিন দিন আগানো চিকন হচ্ছে। তো ভাবলাম এটা তো আসলে তাহলে ইনভার্সলি মোটা হওয়ার ওষুধ খেলাম চিকন হচ্ছে, তাহলে একটা কাজ করতে হবে, চিকন হওয়ার ওষুধ খাই, তাহলে মনে হয় মোটা হবো। তো এরপর থেকে আসলে আমি চিকন হওয়ার ওষুধ খাচ্ছি, এমন আল্লাহ দিলে মোটা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তার প্রমাণ। তো যাই হোক, আমাদের যেটা বললাম যে শুধু খাওয়া দাওয়া করলে হয় না, শক্তিবর্ধক কিছু খেতে হয়, ভিটামিন জাতীয় কিছু খেতে হয়। তেমনিভাবে শুধু পড়াশোনা করলেও হয় না, শুধু বই পড়লেও হয় না, আবার বলো তো সবাই, লাইনটা কি বলেছি? শুধু বই পড়লে হয় না, সাথে বইয়ের সাথে কিছু ভিটামিন যুক্ত করতে হয়। সেই ভিটামিনগুলো হচ্ছে এই পিপ কোর্সে তুমি পেয়ে যাবে। আবার বলছি, শুধু বই পড়লে কিন্তু হয় না, সাথে কিছু ভিটামিন যুক্ত করতে হয়, সেই ভিটামিনগুলো তুমি পিপ কোর্সে পেয়ে যাবে। সো পিপ কোর্স আজকে থেকে ভিটামিন কোর্স, ফিজিক্সের ভিটামিন কি, পিপ কোর্স। সবাই আবার বলো, ফিজিক্সের ভিটামিন কি? আমার এখন ভিটামিন খাওয়ার টাইম হয়েছে 8টায়, শনি সোমবার এটা একবেলা করে খাবে, রাত 8টায় একবেলা করে শনি সোমবার খেলেই হয়ে যাবে। তাহলে আমাদের ভিটামিন পি খাবো কখন? আমরা শনি সোমবার রাত 8টায় ভিটামিন পি খাবো। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে শুরু করি ভিটামিন পি এর ক্লাসে। ভিটামিন পি পিপ কোর্স। আচ্ছা,
তো আজকে কি পড়াবেন? আজকে পড়াবো আমরা থার্মোডাইনামিক্স নিয়ে। থার্মোডাইনামিক্স নিয়ে এর আগে দুটো ক্লাস হয়েছে, একটা রেকর্ড ভিডিও দিয়েছি। আজকের ক্লাসে আমরা থার্মোডাইনামিক্সের 3 নম্বর ক্লাসে হাজির হয়েছি। আজকের ক্লাসে পড়াবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, তাপ পাম্প, রেফ্রিজারেটর, এন্ট্রপি। চমৎকার চমৎকার কনসেপ্ট নিয়ে আজকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য কিন অফ গাজামুল্লা। ঠিক আছে, সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা এখন যে কাজটা করবে, চমৎকার চমৎকার কনসেপ্ট কিন্তু আজকে দেখো, তুমি দেখতেই পাচ্ছ। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নো ইঞ্জিন, তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর, এন্ট্রপি, সেই রকমের কনসেপ্ট। সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসটা খুব দ্রুত মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। তুমি যত মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো লিঙ্কটা কপি করো, মেসেঞ্জারে ঢুকো, এরপর একটা একটা করে পেস্ট করতে থাকো, ফরওয়ার্ড করতে থাকো, শেয়ার করতে থাকো। পাশাপাশি যত ফেসবুক গ্রুপে জয়েন আছো সব ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে আসো। যাও সবাই মেরে আসো, মারার মজাই আলাদা। সব ফেসবুক গ্রুপে গিয়ে গিয়ে লিঙ্কটা মেরে আসো, মজাই আলাদা। এখন এত এত তুমি তেল, এত শক্তি পেয়েছো কোথায়? ভিটামিন পি হতে। ভিটামিন পি খাওয়ার পর শক্তি বেড়ে গিয়েছে। এখন সব ফেসবুক গ্রুপে গিয়ে গিয়ে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে আসো। নাম্বার 3, তোমার ফ্রেন্ডদেরকে ভিটামিন পি খাওয়ার জন্য মেনশন দিয়ে দাও। খুব দ্রুত সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও ভিটামিন পি খাওয়ার জন্য। ওকে ওকে, ভিটামিন পি এর দাওয়াত দিয়ে দাও, ভিটামিন পি এর দাওয়াত দিয়ে দাও। আমরা শুরু করে দিচ্ছি খুব দ্রুত। যারা মেনশন করো নাই মেনশন করতে থাকো, শেয়ার করো নাই শেয়ার করতে থাকো, মেসেঞ্জারে লিঙ্ক দাও নাই দিতে থাকো। অন্যথায় ভিটামিন পি কাজ করবে না, অন্যথায় ভিটামিন পি কাজ করবে না। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। কি পড়াবেন আজকে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, তাপ পাম্প, রেফ্রিজারেটর, এন্ট্রপি। ভাই আজকে লাইভ ক্লাস শুরু করার আগে একটা কথা বলেন না, আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? একটু বলেন না, অন্যথায় লাইভ ক্লাস করব না, মন যেন কুছুর কুছুর করে। একটু বলে দেন না, আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? দেখতে চোখ রাখুন লাইভ ক্লাসের মাঝখানে। আমরা আগামী পর্বে না, এই পর্বের শেষের দিকে বলে দিব আমি ব্রাজিল না আর্জেন্টিনা। মনে রাখবে, মনই বড়, শার্ট বড় না। শার্ট যদি অন্য কথা বলে, মন কিন্তু ভিন্ন কথা বলে। মনের খবর জানতে চোখ রাখো লাইভ ক্লাসের শেষের দিকে, জানিয়ে দিব ব্রাজিল না আর্জেন্টিনা সেই ব্যাপারটা। ঠিক আছে, শুরু করে দিচ্ছি আজকের জব্বল লাইভ ক্লাস। ইনশাল্লাহ ভালো লাগবে, ভালোবাসবে তুমিও। ওকে, ভালোবাসবে তুমিও একটা স্লোগান ছিল, নাচবে তুমিও, ড্যান্স বাংলা ড্যান্সে। এখন আমি বলবো ভালোবাসবে তুমিও। আচ্ছা ওকে, তোমরা যারা শেয়ার করো না বিয়ে হবে না, তোমরা যারা মেনশন করো না বাচ্চা হবে না, বিয়ে না হলে তো বাচ্চা হবে না। সো শেয়ারও করতে হবে, মেনশনও করতে হবে। তাহলে দেখো কি করছি আমরা। ফার্স্ট অফ অল আজকে আমরা দেখব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করব। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে ভার্সিটিতে বলো, মেডিকেলে বলো। কোথায়? ভার্সিটিতে, মেডিকেলে একটা প্রশ্ন হয়। প্রশ্নটা হচ্ছে তাপগতিবিদ্যা, তাহলে থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল কে কে দিয়েছেন? কারা কারা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল দিয়েছেন? মেডিকেলে, ভার্সিটিতে প্রশ্নটা হবে, তাই লিখে রাখো ম্যাট এবং লিখে রাখো বার। ম্যাট এবং বার মানে মেডিকেল, ভার্সিটি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়েছেন 4 জন মহানায়ক। 4 জন মহানায়ক এই সূত্রটা দিয়েছেন। একজন মহানায়কের নাম কেলভিন, একজন মহানায়কের নাম ক্লসিয়াস, আরেকজন মহানায়কের নাম প্ল্যাঙ্ক, আরেকজন মহানায়কের নাম কার্নো। 4 জন মহানায়ক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বিবৃত করেছেন, বলেছেন, দিয়েছেন, কথা বলেছেন। মেডিকেলে, ভার্সিটিতে প্রশ্ন আসবে, নিচের কোন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেননি? দেননি, কে দেননি? অপশনের মধ্যে আছে কার্নো, কেলভিন, প্ল্যাঙ্ক এবং সায়েম রহমান। উত্তর হচ্ছে শেষেরটা। তাহলে মনে রাখবে 4 জন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়েছে, একজন দেননি, তিনি হচ্ছে এই অদম। কারা কারা দিয়েছেন? ক্যালভিন, ক্লসিয়াস, প্ল্যাঙ্ক, কার্নো। ক্যালভিন, ক্লসিয়াস, কার্নো, প্ল্যাঙ্ক। ওকে ওকে, এরপরে চলে আসো 2 নাম্বার। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আর কোনো প্রশ্ন হবে না। এবার চলে যাব তাপ ইঞ্জিন থেকে। হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন বলতে কার্নো ইঞ্জিনই বুঝব। কার্নো ইঞ্জিনের 4টা চক্র আছে। কার্নো ইঞ্জিনের চক্র কয়টা? প্রশ্ন হবে, উত্তর হচ্ছে 4। কার্নো ইঞ্জিনের চক্র কয়টি? 4টি চক্র আছে। ওকে, সো কার্নো ইঞ্জিন থেকে কি কি প্রশ্ন হবে ভালো করে খেয়াল করো। এমসিকিউ শর্টকাট সহ দেখিয়ে দিচ্ছি একেবারে। কার্নো ইঞ্জিন, এবার চলে আসো কার্নো ইঞ্জিন থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে। আচ্ছা,
প্রথম প্রশ্ন হচ্ছে কার্নো ইঞ্জিনের যে সূত্রটা আছে সেটা একটু আমরা দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যদি কার্নো ইঞ্জিনটা প্রত্যাবর্তী হয়, প্রত্যাবর্তী যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তবে এই সূত্রটা সঠিক হবে। Q1/Q2 সমান T1/T2, অর্থাৎ Q1 এবং Q2 এর অনুপাত T1 এবং T2 এর অনুপাতের সমান হবে। কখন হবে? যদি প্রত্যাবর্তী হয়, প্রত্যাবর্তী না হলে হবে না। এখন ভাইয়া Q1কে Q2কে, T1কে T2কে, ওকে এখন আমরা বুঝে নিব T1কে T2কে, Q1কে Q2কে। ওকে, দেখো একটা ইঞ্জিন কিভাবে ডিজাইন করা হয়, একটা ইঞ্জিন কিভাবে ডিজাইন করা হয়। একটা ইঞ্জিনের মধ্যে একটা চেম্বার থাকে, এখানের মধ্যে আমরা ফুয়েলকে বার্ন করাই, ফলে এখানে ফুয়েলকে বার্ন করার ফলে একটা তাপ শক্তি এখানে পাওয়া যায়। তাহলে এখানে একটা তাপ শক্তি পাওয়া যায়, যেখানে কোনো কিছু পাওয়া যায় সেটাকে বলা হয় সোর্স। যেখানে কোনো কিছু পাওয়া যায় সেখানে বলা হয় সোর্স। যেমন ফিল পাওয়া যায় ফিল সায়েন্সে, তাই ফিল সায়েন্স হচ্ছে ফিলের সোর্স। যেখানে ফুয়েল বার্নের ফলে হিট পাওয়া যায় সেটা হচ্ছে হিট সোর্স। এই হিট সোর্সের তাপমাত্রাকে বলি Q1, তাপকে বলি Q1 এবং তাপমাত্রাকে বলি T1। তাহলে কাকে আমরা Q1 বলবো, T1 বলবো? যেখানে ফুয়েলকে বার্ন করে তাপ দেওয়া হয়, হিট সোর্স, সেটাকে আমরা বলি Q1 এবং T1। তেমনি আমাদের ইঞ্জিনের মধ্যে কি হয়? ইঞ্জিনের মধ্যে আমরা ডিজেলকে, পেট্রোলকে, অকটেনকে, বিভিন্ন জ্বালানিকে জ্বালাই, পোড়াই, তেলকে জ্বালাই, পোড়াই, তাই না? গাড়ি চলে কি দিয়ে? গাড়ি চলে জ্বালানি দিয়ে। ওই জ্বালানিকে যেখানে পোড়ানো হয় সেটা হচ্ছে হিট সোর্স Q1 T1। তারপর গাড়িটা চলে, গাড়ি কি দিয়ে চলে? ইঞ্জিন কাজ করে বলে গাড়ি চলে। তাহলে এরপর কি হবে? ইঞ্জিন কাজ করবে। তাহলে এরপরে ইঞ্জিন কাজ করে, ওয়ার্ক, ইঞ্জিন কাজ করে, এটাকে ওয়ার্ক বা ডাব্লিউ বলা হয়। ইঞ্জিন কাজ করার পরে এবার কি করে? ইঞ্জিনটা গরম হয়, গরম হওয়ার পরে পরিবেশে তাপটা বের হয়ে যায়, পরিবেশের তাপটা বের হচ্ছে। ইঞ্জিন গরম হওয়ার পরে ওই তাপটা সে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এই পরিবেশ, এনভায়রনমেন্ট, পরিবেশের যে তাপ সেটাকে বলছি Q2, আর পরিবেশের যে তাপমাত্রা সেটাকে বলছি T2। তাহলে Q2 এবং T2 কি? পরিবেশের তাপ এবং তাপমাত্রা। আর ইঞ্জিনের ভেতরে যে হিট সোর্স সেটার তাপ এবং তাপমাত্রা হচ্ছে Q1 এবং Q2। তো এখানে সবসময় মনে রাখবে যে আমি এখানে হিট দিচ্ছি, এই হিটের একটা অংশ কাজ করছে, আরেকটা অংশ ছেড়ে দিচ্ছে। একটা অংশ কাজ করে ফেলছে, আরেকটা অংশ ছেড়ে দিচ্ছে। আমি তোমাকে 100 টাকা দিয়েছি, তুমি 100 টাকা দিয়ে 40 টাকা দিয়ে তুমি কিছু একটা কিনেছো, আর 60 টাকা তুমি খরচ মানে দান করে দিয়েছো। তাহলে কে বেশি? 100 টাকা বেশি নাকি যেটা দান করেছো সেটা বেশি? অবশ্যই 100 টাকা বেশি, 60 টাকা কম। তাহলে আমার হিট সোর্স বেশি হবে, যেটা আমি ছেড়ে দিচ্ছি কাজ করার পর অবশিষ্ট সেটা কম হবে। তো এটা বেশি হওয়ার কারণে এটাকে আমরা বলি যে হাই টেম্পারেচার সাইট, এটাকে আমরা বলি উচ্চ তাপমাত্রা, আর এটাকে আমরা বলি লো টেম্পারেচার সাইট, নিম্ন তাপমাত্রা। তাহলে পরীক্ষার প্রশ্নে তোমাকে বলবে তাপ উৎস অথবা উচ্চ তাপমাত্রার সাইট, অঞ্চল। তেমনিভাবে পরীক্ষায় তোমাকে বলবে যেখানে তাপ ছেড়ে দেওয়া হয় সেটাকে পরিবেশ বলি, অথবা এখানে তাপ ছেড়ে দিচ্ছি, তার মানে তাপ ছেড়ে দিচ্ছি। একটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন গ্রামের মধ্যে বা শহরের মধ্যে পানি ব্যবহার করে যেখানে পানিকে ছেড়ে দিই সেটা হচ্ছে একটা কুয়া বা একটা পুকুর অথবা একটা নালা। আমরা নালায়, পুকুরে, কুয়ার মধ্যে পানিটা ছেড়ে দিই, অবশিষ্ট পানিটা, তো ওইটাকে বলা হয় সিঙ্ক। যেখানে অবশিষ্ট পানি জমা হয়, পুকুরকে বলা হয় সিঙ্ক, নালাকে বলা হয় সিঙ্ক। যেখানে তাপকে ছেড়ে দিই, অবশিষ্ট তাপ যেখানে ছেড়ে দিই সেটাকে বলা হবে সিঙ্ক, হিট সিঙ্ক। ইংলিশে বলা হবে হিট সিঙ্ক, আর বাংলায় বলা হবে গ্রাহক, কারণ সে গ্রহণ করছে, তাপ গ্রাহক। এটাকে বলা হবে হিট সোর্স বা তাপ উৎস। তাহলে এটার 3টা নাম, এটার 4টা নাম। কি কি নামগুলো একটু বলো সবাই। হাই টেম্পারেচার সাইট, উচ্চ তাপমাত্রা অঞ্চল, তারপরে হিট সোর্স, তাপ উৎস, আর এটাকে বলা হবে এনভায়রনমেন্ট, হিট সিঙ্ক, তাপগ্রাহক, নিম্ন তাপমাত্রার সাইট। তাহলে হাই টেম্পারেচার তাপ উৎস এটাকে আমরা বলবো Q1 T1, আর হিট সিঙ্ক বা লো টেম্পারেচার সাইট এটাকে বলবো Q2 T2।
তো এই সূত্রটা ভ্যালিড হবে Q1/Q2 T1/T2 যদি প্রত্যাবর্তী হয়। চলো একটা প্রশ্ন করব MCQর জন্য। এবার আসো MCQ শর্টকাটে কিভাবে এই অঙ্কগুলো করতে হয় সেই ব্যাপারটা দেখাবো। আজকের ক্লাসটা খুবই বেসিক, খুবই কনসেপ্ট, খুবই ইম্পর্ট্যান্ট। যদি তুমি ভালো করে বুঝতে চাও 100% না 200% অ্যাটেনশন দিয়ে আজকের ক্লাসটা করো। ওকে, দেখো তোমাকে বলা হচ্ছে উচ্চ তাপমাত্রা অঞ্চলে 1200 জুল তাপ শোষণ করে এবং নিম্ন তাপমাত্রার অঞ্চলে 700 জুল তাপ বর্জন করে। এরপর তোমাকে বলেছে তাপ উৎসের তাপমাত্রা 300 তাপ উৎসের তাপমাত্রা 600 কেলভিন হলে তাপগ্রাহকের তাপমাত্রা কত? তাপগ্রাহকের তাপমাত্রা কত? ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছি আমাদের চোখের সামনে। উচ্চ তাপমাত্রার অঞ্চলে 1200 জুল তাপ শোষণ করে, নিম্ন তাপমাত্রার অঞ্চলে 700 জুল তাপ বর্জন করে। তাপ উৎসের তাপমাত্রা 600 কেলভিন হলে তাপগ্রাহকের তাপমাত্রা কত? অবশ্য একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে প্রত্যাবর্তী ইঞ্জিন। এই কথাটা লেখা ছিল প্রত্যাবর্তী ইঞ্জিন। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা প্রত্যাবর্তী ইঞ্জিন করছে, বলা ছিল প্রত্যাবর্তী ইঞ্জিন। ওকে ভাইয়া, তাহলে প্রত্যাবর্তী ইঞ্জিন হলে এই সূত্রটা ভ্যালিড। প্রত্যাবর্তী ইঞ্জিন হলে এই সূত্রটা ভ্যালিড। Q1/Q2 সমান T1/T2। এখন এত বড় একটা প্রশ্ন এমসিকিউতে করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। শর্টকাট টেকনিক কি ভালো করে খেয়াল করো। উচ্চ তাপমাত্রার অঞ্চল, একটু আগেই বলেছি উচ্চ তাপমাত্রার অঞ্চল, হাই টেম্পারেচার সাইট, তাপ উৎস, হিট সোর্স, এই চারটা শব্দ সবসময় আমরা কাকে বুঝাবো? ওয়ানকে বুঝাবো। ওয়ানকে Q1 T1 এদেরকে বুঝাবো। নিম্ন তাপমাত্রার অঞ্চল, হিট সিঙ্ক, তাপগ্রাহক, পরিবেশ কাকে বুঝাবো? টুকে বুঝাবো। সবসময় টুকে বুঝাবো। তাহলে আমার উচ্চ তাপমাত্রার অঞ্চলের তাপ বলেছে, তাহলে এটা হবে Q1। নিম্ন তাপমাত্রার অঞ্চলের তাপ বলেছে, তাহলে এটা হবে Q2। তাপ উৎসের তাপমাত্রা বলেছে, তাপ উৎস মানে 1, তাহলে T1। তাপ গ্রাহকের তাপমাত্রা বলেছে, তাহলে এটা হবে T2। ফার্স্ট অফ অল প্রশ্ন পড়ার সময় Q1 Q2 T1 T2 লিখে ফেলো। প্রশ্ন পড়ার সময় Q1 Q2 T1 T2 প্রশ্নের মধ্যে লিখে ফেলো। তারপরে এবার বাকি কাজ করব। তাহলে আবার বলছি, উচ্চ তাপমাত্রা তাই 1, নিম্ন তাপমাত্রা তাই 2, তাপ উৎস তাই 1, তাপ গ্রাহক তাই 2। ওকে, এবার চলে আসো আমাদের প্রত্যাবর্তী হলে এই সূত্রটা ভ্যালিড। Q1 আছে, Q2 আছে, T1 আছে, T2 বের করতে হবে। রেশিও ভালো করে খেয়াল করো। কি বলেছে তারা? Q1 Q2 এই যে রেশিওটা, T1 T2 এই যে রেশিওটার সমান হবে। তো রেশিও দিয়ে আমরা করবো এই অঙ্কটা, ভালো করে খেয়াল করো। 1200 700 600 নিচেরটা কত হবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে Q1 Q2 1200 700, Q1 Q2 1200 700, Q1 Q2 1200 700। এদিকে 600 আছে, তাহলে নিচে কত হবে? 600 নিচে কত হবে? রেশিও দিয়ে করব। কিভাবে করব ভালো করে খেয়াল করো সবাই, দেখো এদিকে 1200 নিচে হচ্ছে 700, পাশে 600 আছে, তাহলে 1200-র কত গুণ 600টা? এখানে 1200 আছে, এখানে 600 আছে, এখানে 1200 এখানে 600, 1200-র কত গুণ ভাইয়া? অর্ধেক। 1200-কে অর্ধেক করলে 600 পাওয়া যায়। তাহলে 1200-কে অর্ধেক করলে 600 পাওয়া যায়, তাহলে 700 এটাও অর্ধেক হয়ে যাবে। এটা যদি অর্ধেক হয় নিচেরটাও অর্ধেক হবে। রেশিও সমান বলে। তাহলে 1200-কে অর্ধেক করলে 600 হচ্ছে, 700-কে অর্ধেক করলে 350 হবে। উইথাউট ক্যালকুলেশন রেশিও দিয়ে করে ফেলবো। 1200 আছে, অর্ধেক করলে 600 হয়, 700 আসে, অর্ধেক করলে 350 হয়। অ্যান্সার চোখ বন্ধ করে বলে দেব 350।
তেমনিভাবে যদি ভাই আমার থাকতো এই ধরনের, মনে করেন উপরেরটা মনে করেন 1900, ওরে নিচেরটা মনে করেন 100 মনে করেন, তাহলে এখানে আছে মনে করেন আপনার কত, মনে করেন যে এখানে আছে কত একটা বলেন না, আচ্ছা বললাম যে এখানে আছে একটা মিলিয়ে দিলাম 38, তাহলে 1900 আর মনে করো যে 3800, তাহলে কয় গুণ, দ্বিগুণ, তাহলে নিচেরটাও দ্বিগুণ হয়ে যাবে 200। সবসময় অনুপাত মেনটেন করতে হবে। মনে করেন ভাইয়া এখানে আছে 650, নিচে আছে 200, এখানে মনে করেন পাশে আছে 1000, তাহলে এবার কি করবেন, রেশিও মিলাই দাও, 650 1000, তাহলে এটা একটু কঠিন হয়ে যায় না, 650 আর 1000 তো মিলে না, এরকম না মিললে একটু কঠিন হবে, সেক্ষেত্রেও অনুপাত দিয়েই করবো আমরা। 650 1000 আছে, তাহলে আমার নিচে যেটা থাকবে এটার সাথে এটার রেশিওটা একটু দেখো তো, 650 আছে 200 আছে, তাহলে 3 গুণ, 200কে 3 গুণ করলে 600 হয়, 3 গুণের চেয়ে একটু বেশি, 200কে 3 গুণ করলে 600 হয়, 3 গুণের চেয়ে একটু বেশি, মানে 3 গুণের চেয়ে একটু বেশি, তাহলে নিচে এমন কাউকে বসাবো 3 গুণের চেয়ে একটু বেশি হয় মতো, তাহলে নিচে 300 বসাই দিই, 300কে 3 গুণ করলে 900 হয়, 900 চেয়ে একটু বেশি, তাহলে এটা 300 এর কাছাকাছি কিছু একটা হবে। এমসিকিউতে 4টা অপশন থাকবে, যেটা 300 এর কাছাকাছি হবে সেটা অ্যান্সার হবে। এমসিকিউতে 4টা অপশন থাকবে, আমি 4টা অপশনের দিকে একবার চোখ দিব, স্ক্রিনশট নিয়ে নিব, ওইখানে দেখবো 300 কাছাকাছি যেটা আছে সেটা অ্যান্সার হবে। কীভাবে বলেছেন, এই যে 200কে 3 গুণ করলে 600, 600 চেয়ে একটু বেশি, 300কে 3 গুণ করলে 900, 900 চেয়ে একটু বেশি। এগুলো হচ্ছে টেকনিক। তুমি তো এক্স্যাক্টলি তোমাকে যাওয়ার দরকার নাই, তোমাকে এক্স্যাক্টলি গোল দেওয়ার দরকার নাই, তুমি মোটামুটি অনুমান করে করে গোল দিয়ে দিলে হবে। অনুমানের উপরে এমসিকিউ চলে, অনুমানের উপরে এমসিকিউ চলে। ওকে, তাহলে এই কারণেই একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, একটা বিশ্রী বাট সত্যকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুন্দর অনুমানকে হত্যা করতে হয় মাঝে মধ্যে। এটাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে খারাপ রূপ, যেটা আসলে আমরা দেখি আর কি, আমাদের এমসিকিউতে এটা বাস্তবতা হয়। আমি কথাটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো তুমি আসলে কোনটা সুন্দর, তুমি অনুমান করে করে তুমি অ্যান্সার করবে, সেটা অবশ্যই সুন্দর একটা ব্যাপার। তোমার ব্রেইন কাজে দিচ্ছে, তাই না? তুমি অনুমান করে করে অ্যান্সার করছো, তোমার ব্রেনকে প্রেশার দিচ্ছ, তোমার ব্রেনে যে কম্প্রেসর আছে সেই কম্প্রেসরকে তুমি প্রেশার দিচ্ছ, তাই না? ব্রেইনের যে আছে একবারে সবগুলোকে তুমি প্রেশার দিচ্ছ অনুমান করে করে। সুন্দর একটা ব্যাপার, কিন্তু আমরা অনুমান করে করে কাজগুলো করব, কিন্তু আমাদের পরীক্ষায় দেখা যায় অনুমান করে করে করতে গিয়ে অ্যান্সারটা আসলে চায় না। মানে পরীক্ষা চায় কি, পরীক্ষা চায় একদম সত্যটা। তো আসলে সত্যটা তো সুন্দর না, তুমি একদম ফিক্স একটা মান ক্যালকুলেটর দিয়ে বের করবে, ক্যালকুলেটর তো সুন্দর না। সুন্দর তো আমি অনুমান করে যেটা করব সেটা। ক্যালকুলেটর তো একটা মেশিন, আমি তো মানুষ, তা আমি একটা মেশিনের কাছে হার মেনে যাব? এটা তো সুন্দর না। আমি ক্যালকুলেটর দিয়ে কোনো একটা অ্যান্সার বের করলাম, এটা কখনো সুন্দর না। আমি অনুমান করব, ক্যালকুলেটরের সাহায্য নিব না, অনুমান করব, এটা সুন্দর। অথচ এটা কিন্তু তোমার পরীক্ষার হলে মানে না, পরীক্ষার হলে এক্সাক্ট অ্যান্সার লাগে, তাই না? সেই জন্য উনি বলেছে আর কি, যে একটা বিশ্রী বাট সত্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুন্দর অনুমানের হত্যা করতে হয়। মানে সুন্দর অনুমানের আর পাত্তা পায় না। বিশ্রী সুন্দর সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, ক্যালকুলেটরের মানটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনুমানটার দাম পায় না। তাহলে আমরা ক্যালকুলেটরের পেছনে ছুটি, আমাদের অনুমান শক্তিটাকে কাজে লাগাই না। আমাদের অনুমান শক্তি কোনো দাম পাচ্ছে না, কারণ অনুমান শক্তি দিয়ে করতে গেলে ভুল হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করতে গেলে নির্ভুল হচ্ছে। তাহলে ক্যালকুলেটরটা কিন্তু সুন্দর না, কিন্তু সত্য। সুন্দর না, কিন্তু সত্য। অসুন্দর সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে সুন্দর অনুমানকে হত্যা করাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এটা একটা বিখ্যাত দার্শনিক বলেছিলেন আর কি। তো এটাই হচ্ছে কথা, সুন্দর আর সত্য এক ব্যাপার না, সুন্দর আর সত্য দুটা ভিন্ন কথা। মাঝে মধ্যে অসুন্দরই সত্য হয়ে যায়, মাঝে মধ্যে সুন্দরটাই মিথ্যা হয়ে যায়। আমরা কি সুন্দরের পূজারী হব না সত্যের পূজারী হব, সেটা তো বলে দিবে সময়। ঠিক আছে, তাহলে সময় হচ্ছে এখানে আরেকটা ফ্যাক্টর। আমরা দার্শনিক পড়াশোনা শুরু করে দিয়েছি, ফিলোসফিতে আমরা আছি। তো মাঝে মধ্যে এরকম পিপ পিপ করছে, তুমি ভিটামিন পি বেশি খেলে এরকম ফিলোসফি বের হবে ভিটামিন পি এর বদলতে। যাই হোক, ওকে,
তাহলে এবার আসো, যেটা বলছিলাম অনুপাত দিয়ে দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সে ব্যাপারটা দেখেছি। এবার আসো কার্নো ইঞ্জিনের দ্বিতীয় অংশে। কার্নো ইঞ্জিনের দ্বিতীয় অংশে আছো, সেটা হচ্ছে দক্ষতা রিলেটেড, ইঞ্জিনের দক্ষতা রিলেটেড বা ইফিসিয়েন্সি রিলেটেড। নর্মাল যে ফর্মুলা সেটা আগে লিখে দিই। নর্মাল ফর্মুলা হচ্ছে ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, নর্মাল ফর্মুলা হচ্ছে 1 মাইনাস Q1 বাই Q2 বাই Q1 ইন্টু 100%, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। হ্যাঁ, আমি এই ফর্মুলা দিয়ে এমসিকিউ শর্টকাট করব না, বাট এটা নর্মাল ফর্মুলা। যখন তোমাকে দক্ষতা বের করতে হবে নর্মালি এভাবে করলেই হয় আর কি। ঠিক আছে, 1 থেকে Q2 এবং Q1 এর অনুপাতটাকে বিয়োগ করে দিব, অথবা T2 বাই T1 এর অনুপাতকে বাদ দিয়ে দিব 1 থেকে, তারপর 100% করে দিব, হয়ে যাবে। তো যখন আমাদের এমসিকিউতে আসবে তখন আমরা এই ব্যাপারগুলো অনুমান করে করে করতে পারি। যেমন মনে করো আমাকে দেওয়া আছে, অনুমানটা খুবই সুন্দর আসলে, আমাকে দেওয়া আছে 650, আমাকে দেওয়া আছে মনে করো যে একটু আগে যেটা করেছি সেটা 200। হ্যাঁ, এবার আমাকে বলেছে এই যে Q1 650, Q2 200। আসলে আমাকে তার পরীক্ষায় Q1 এবং Q2 দিবে না, আমাকে পরীক্ষায় বলবে উচ্চ তাপমাত্রার অঞ্চল যেটা Q1, অথবা আমাকে বলবে তাপ উৎস যেটা Q1, অথবা আমাকে পরীক্ষায় বলবে তাপ গ্রাহক Q2, নিম্ন তাপমাত্রার অঞ্চল Q2। সো এই ব্যাপারটা আমাকে বুঝে নিতে হবে কোনটা Q1 এবং কোনটা Q2। ওকে, তারপর এবার বলেছে দক্ষতা বের করতে। উইদাউট ক্যালকুলেটর, আই হ্যাভ নো ক্যালকুলেটর। আমি কি করব? অনুমান করব, সুন্দর অনুমান করব। তাহলে দেখো দক্ষতা হবে 1 মাইনাস 650 আর 200 রেশিও। তুমি মনে মনে চিন্তা করে নাও। উপরে তো Q2 বসাতে হবে, উপরে অবশ্যই ছোটো বসাতে হবে, বড় বসানো যাবে না, কারণ 1 থেকে বিয়োগ করছি। তো উপরে 200 বসাবো, নিচে 650 বসাবো। উপরে 200 বসাবো, নিচে 650 বসাবো। 100%-এর ব্যাপারটা একটু পরে আসি। হ্যাঁ, 100%-এর ব্যাপারটা একটু পরে আসুক, আমরা আপাতত এতটুকু নিয়ে কাজ করি। তাহলে উপরে 200, নিচে 650, একটা শূন্য কেটে দিব, একটা শূন্য কেটে দিলাম। 20 65। তো এখন একটা কাজ করো, 20-কে 65 দিয়ে যায় না, যায় না তো, যাবে না তো। তারপরে এটা এরকম যদি না যেত, আমরা চাইলে আরেকটু কাটতে পারি। এটা 2 আর এটা 6.5 আমরা নিয়ে আসতে পারি, 2 এবং এটা 6.5। অর্থাৎ তো তাহলে 2-কে 6.5 দ্বারা ভাগ করো, যায় না তো। কি করা যায়? তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যখন 6.5 দিয়ে 2-কে যাচ্ছে না, আমরা একটা শূন্য এক্সট্রা নিতে পারি 20 যাওয়ার জন্য। কেন একটা শূন্য পাশে আমরা বসাই? যখন কোনো কিছু বিভাজ্য হয় না, একটা এক্সট্রা শূন্য কেন দিই? যেন বিভাজ্য হয়। তাহলে আমরা 20 ধরলাম উপরে, নিচে 6.5 করলাম। উপরে 20 রাখলাম ঠিকই, নিচে 6.5 করে দিয়েছি। অথবা উপরে 200 রাখলাম, নিচে 65 রেখেছি, যার যেটা কনভেনিয়েন্স, সুবিধা হয়, যেভাবে সুবিধা হয়। উপরে 200, নিচে 65 রাখতেই পারো, অথবা উপরে 20, নিচে 6.5 রাখতেই পারো। এবার ভাগ করো। তাহলে 20-এর মধ্যে 6.5 কয়বার যায়? 6.5, এটাকে দ্বিগুণ করলে 13, 3 গুণ করলে 19.5। অর্থাৎ 6.5-কে যদি দ্বিগুণ করি 13 হয়, 3 গুণ করলে 19, যোগ করতে পারো। 6.5-এর সাথে 6.5 যোগ করলে কত? 13 হয়। আবার 6.5 যোগ করলে কত হয়? 19.5 হয়, তাই না? 6.5-এর সাথে 6.5 যোগ করলাম, 13 হচ্ছে। 13-এর সাথে 6 যোগ করো, 19, 5 যোগ করো, 19.5। তো প্রায় তো 20, তাই না? প্রায় 20। 19.5 আর 20 প্রায় সেম। তাহলে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে 6.5 দিয়ে 20-কে ভাগ করছি, এবং আমরা দেখতে পাচ্ছি 3 বার যাচ্ছে, প্রায় 3 বার যাচ্ছে। 3 বারের চেয়ে একটু বেশি আছে, তাহলে 3 বার, তাই না? তাহলে আমরা এটাকে পুরোটাকে অনুমান, একটা সুন্দর অনুমান করে নিব 3। এটাকে আমরা সুন্দর অনুমান করে নিব 3। বাট আমরা তো একটা শূন্য এক্সট্রা নিয়েছি। এক্সট্রা শূন্য দেওয়া মানে সামনে একটা দশমিক দেওয়া। তাহলে 0.3 এক্সট্রা শূন্য দেওয়ার অর্থ হচ্ছে একটা দশমিক দেওয়া, 0.3। আর কত থেকে বিয়োগ করতে হবে? 1 থেকে। তাহলে 1 থেকে 0.3 বিয়োগ করতে হবে। তাহলে আমার 0.3 এর চেয়ে একটু বেশি আছে। তুমি চাইলে 0.32 বলতে পারো, একটু বেশি ধরতে পারো, 3.1 বলতে পারো, 3.3 বলতে পারো, হোয়াট এভার, একটু বেশি আছে। তাহলে আমার এই তাকে আবার 100% করবো। তাহলে আমার এখানে কত হচ্ছে? 1 থেকে যদি 0.3 চলে যায়, 1 থেকে 0.3 চলে গেলে, আপাতত 0.3 ধরো, 1 থেকে 0.3 চলে গেলে 0.7, 0.7-কে যদি 100% করি তাহলে 70% হচ্ছে।
70% হচ্ছে আমার। তাহলে 70% তো হবে না, একটু কম হবে, কারণ আমার এখানে 3 এর পরেও কিছু ছিল, একটু কম হবে। আমি অনুমান করে অ্যান্সারে দেখব কোন অপশনটা ভালো যাচ্ছে, কোন অপশনটা ভালো যাচ্ছে সেটাই আমার অ্যান্সার। উইথাউট ক্যালকুলেটর আই হ্যাভ নো ওয়ে। আমি আর কি করব, আমার আর কোনো পথ নেই। তাহলে আমার অ্যান্সার হবে 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি 68 থাকতে পারে, 70-এর কাছাকাছি 66 থাকতে পারে, 70-এর কাছাকাছি 64 থাকতে পারে, 70-এর কাছাকাছি 69 থাকতে পারে। এরা আমার অ্যান্সার হবে, এদের কাছাকাছি যেটা আছে এটা আমার অ্যান্সার হবে। উইথাউট ক্যালকুলেটর আমি সুন্দর একটা অনুমান করে ফেলেছি। এভাবে করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, আরেকটা দেখাই, কারণ আমাদের আসলে এই ব্যাপারগুলো কেউ দেখাবে না তোমাকে, ঠিক আছে? সবাই তোমাকে পড়াবে, ক্যালকুলেটরের ব্যাপারগুলো তোমাকে কেউ দেখাবে না। কিন্তু ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন তুমি হাততালি দিয়ে চলে আসবে ক্যালকুলেটর নাই বলে। আরও একটা দেখাই তোমাকে, মনে করো বলা আছে যে তাপমাত্রা T1 হচ্ছে 1200, T2 হচ্ছে 650। এটা অলরেডি চট্টগ্রাম, এটা কোথায় এসেছে? এটা চুয়েটে এসেছে। কত সালে এসেছে? 10-11 সালে এসেছে। তুমি 10-11 সালের প্রশ্নটা একটু দেখো বাবা, বাবা তুমি 10-11 সালের প্রশ্নটা খোলো চুয়েটের মধ্যে, এই প্রশ্নটা তুমি পাবে। আগে চুয়েটে এমসিকিউ হতো, বর্তমানে হয় না, তো ওই সময় এই প্রশ্নটা এসেছে। T1 1200, T2 650 দক্ষতা বের করতে বলেছে এমসিকিউতে। যদিও চুয়েটে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, বর্তমানও দেয়, আগেও দিত। তারপর আমরা ক্যালকুলেটর ছাড়া একটু সুন্দর অনুমান দিয়ে করি। 1 - 650 1200। আমার দরকার নেই এক্স্যাক্টলি করার, অনুমান দিয়ে করে ফেলো। 650 আর 1200, বুঝতেই পারছো 600-1200 হলে তো খেলা শেষ। 600-1200 হলে এটা কত হতো? 0.5 হতো। এখন এটা একটু বেশি আছে, হ্যাঁ একটু বেশি থাকায় 0.5 না দিয়ে 0.55 দিয়ে দাও, একটু বেশি আছে না সেই জন্য। তাহলে 600-1200 থাকলে 0.5 দিতাম, এখন যেহেতু একটু বেশি আছে 0.55 দিয়ে দাও। চমৎকার তো ভাইয়া, অবশ্যই চমৎকার ব্যাপার। তাহলে কত হয়? 0.45 হয়। 1 থেকে যদি 55 চলে যায়, 1 থেকে 55 চলে গেলে 45, 1 থেকে 55 চলে গেলে 45, তাহলে 45% খেলা শেষ। 45-এর কাছাকাছি যেটা থাকবে সেটা অ্যান্সার, 45-এর কাছাকাছি যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। সুন্দর অনুমান দিয়ে সত্য আমরা মোটামুটি অঙ্ক করে ফেলছি, তাই না? ওকে ভাইয়া, এই অনুমান করে করে করতে হবে তোমাকে, অনুমান করে করে করতে হবে তোমাকে। এরপরে চলে আসে এবার আরও কিছু শর্টকাট টেকনিক দেখাই। এগুলো তো শর্টকাট টেকনিক ছিল না, এটা জাস্ট অনুমান ছিল। এবার শর্টকাট টেকনিক দেখাবো যেটা দিয়ে আসলে তুমি মোটামুটি ভালো করতে পারবে। শর্টকাট টেকনিক কার্নো ইঞ্জিন থেকে শর্টকাট টেকনিকগুলো দেখো। কার্নো ইঞ্জিন থেকে শর্টকাট টেকনিক হিসেবে তোমাকে বলবে বাবা তোমাকে আমি কি লাগবে তোমার বলো, আমি তোমাকে দিব। বাবা তোমার কি লাগবে, আমি তোমাকে দিব। তো বাবা আমার লাগবে হচ্ছে দক্ষতা। আমি বাবাকে বললাম বাবা আমাকে তুমি দক্ষতা দাও, বাবা আমাকে দক্ষতা দিয়ে দিল। তারপর আমি বললাম বাবা তুমি আমাকে তাপমাত্রাটা দিয়ে দাও, বাবা আমাকে তাপউৎসের যে ব্যাপার স্যাপার সেটাও দিয়ে দিল। তারপর বাবা আমার কাছে একটা জিনিস ছিল, বাবা তুমি আমাকে তাপগ্রাহক আমাকে ফিরিয়ে দাও, তাপগ্রাহক বলে দাও আমাকে। তাহলে পরীক্ষার প্রশ্নে তুমি দেখতে পাবে তোমাকে তোমাকে দেওয়া আছে গিভেন মানে দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে তাপ উৎস এবং দক্ষতা, এবং তোমার কাছে চাইবে তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের ওয়ান্ট হচ্ছে তাপগ্রাহক। পরীক্ষার প্রশ্নের মধ্যে তুমি দেখতে পাবে তোমাকে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, গ্রাহক তোমাকে বের করতে বলবে। বিগত কত বছর? 19 বছর। বিগত 19 বছর মানে 2000 সাল হতে শুরু করে 2019 পর্যন্ত ভর্তি পরীক্ষা হয়েছে, 19-এর পর আর ভর্তি পরীক্ষা হয়নি। বিগত 19 বছরের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো, বিগত 19 বছরের এডমিশন কোয়েশনের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো, বোর্ড কোয়েশনগুলো যদি অ্যানালাইসিস করো, তুমি এই প্রশ্নটা দেখতে পাবে ভুরি ভুরি অনেকগুলো। তাপ উৎস দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, তাপ গ্রাহক বের করতে বলবে, আর আমরা শর্টকাটে সেটা করব। শর্টকাট হচ্ছে বাবা দেখো, গ্রাহক বলতে Q2 ইজ ইকুয়াল টু, শর্টকাটটা সবাই লিখে নাও, 1 - n Q1। তেমনিভাবে T2 ইজ ইকুয়াল টু 1 - n T1। তাহলে এই দুটো হচ্ছে শর্টকাট, সবাই ভালো করে লিখে নাও। কি কাট শর্টকাটগুলো লিখে নাও ভালো করে।
Q2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস দক্ষতা Q1। তাহলে তোমাকে কি কি দেওয়া আছে প্রশ্নে? দক্ষতা দেওয়া আছে, বসিয়ে দাও। তারপর তোমাকে উৎস দেওয়া আছে, বসিয়ে দাও, গ্রাহক পেয়ে যাবে। এই ধরনের প্রশ্ন দেখতে পেলে এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করব। কোথায় থেকে এসেছে এই শর্টকাট? কোথায় থেকে এসেছে এই শর্টকাট একটু যদি বলতেন। বলছি, একটু অপেক্ষা করো। তাহলে উৎস দেওয়া আছে Q1 অথবা T1, দক্ষতা দেওয়া আছে ইটা, তোমাকে বের করতে হবে তাপগ্রাহক T2 অথবা Q2। দ্যাটস ফাইনাল। নাইস শর্টকাট। এখন কোথায় থেকে এসেছে সেটা তো একটু বলতে হবে, আমরা তো মুখস্থ করি না। ঠিক আছে, ওকে দেখো একদম সহজ। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1, তুমি নিজেই বলছো তাই না, আমি বলি না, তুমি বলছো। তো একটা কাজ করো, এটারে ধরে এ পাশে নিয়ে আসো, এটারে ধরে ওই পাশে নিয়ে যাও। তাহলে T2 বাই Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস N। এটাকে ওই পাশে নিয়ে গিয়েছি, ওইটাকে এই পাশে নিয়ে এসেছি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার ওইটাকে ওই পাশে নিয়ে যাও। এইখান থেকে শর্টকাটটা আসা। এই শর্টকাটের জন্ম কিভাবে হয়েছে মুখস্থ করব না। তাহলে এটা খুবই চমৎকার একটা শর্টকাট, ভ্যালিড একটা শর্টকাট। এবার দেখাবো এই শর্টকাট দিয়ে কীভাবে ফার্স্ট অ্যান্সার করতে হয় সে ব্যাপারটা। আজকের লাইভ ক্লাসটা না জব্বল লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসের শেষের দিকে বলে দিব জাতির প্রশ্ন ভাইয়া ব্রাজিল না আর্জেন্টিনা। ঠিক আছে, সেই প্রশ্নটার অ্যান্সারও পেয়ে যাবে আজকে লাইভ ক্লাসের শেষে। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা একটু শেয়ার করতে থাকো আজকে লাইভ ক্লাসটা, বেশি বেশি ফ্রেন্ডদেরকে বলতে থাকো। আশা করি সবচেয়ে বেস্ট একটা কোর্স হচ্ছে পিপ কোর্স। পুরা ফিজিক্স বইয়ের কনসেপ্টগুলো তো খাওয়াই দেওয়া হচ্ছেই, পাশাপাশি MCQগুলোতে একেবারে বোম। তোমরা এখন এই কনসেপ্টগুলো লিখে রাখছো তাই না, নোট করছো। এটা যে ভবিষ্যতে কি কাজে দিবে এটা আসলে বোঝাতে পারবো না আমি তোমাকে। ভবিষ্যতে এই ক্লাসগুলো অনেক বেশি কাজে দিবে, তোমার পরীক্ষায় তোমাকে অনেক বেশি ফার্স্ট করবে এই টেকনিকগুলো ফলো করলে। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে এবার চলে আসো, Q2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস দক্ষতা Q1, T2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস দক্ষতা T1। প্রশ্নের প্যাটার্ন কেমন? তাপ উৎসাপন দক্ষতা দেওয়া থাকবে, তাপ গ্রাহক বের করতে বলবে। চলো এই প্যাটার্নে আমরা কিছু প্রশ্ন দেখে আসি। ওয়েলকাম টু দ্য কিং অফ গজামুল্লা। দেখো আমার খুব পছন্দের একটা লাইন, দেখো এবার ভালো করে। তো যেটা বললাম সেটা হচ্ছে, বলা আছে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে কত? তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন, দক্ষতা দেওয়া আছে 60%। তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলেছে, তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলেছে। ওকে ভাইয়া, তাপ উৎসের তাপমাত্রা 500 কেলভিন, দক্ষতা 60%, তাপ গ্রাহকের তাপমাত্রা কত? প্রশ্নটা করার আগে একটা ছোট্ট কথা বলে নিই সবাইকে। তোমরা যারা ফিজিক্সে পিপ কোর্সকে এনাফ মনে করছো, তোমরা যদি আরও ডিটেলসে পড়তে চাও, আমাদের পেইড ব্যাচও আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো সবাই। পিপ কোর্স হচ্ছে একটা MCQ ব্যাকআপ, হ্যাঁ, কনসেপ্ট প্লাস MCQ। তোমাদের যদি কারো মনে হয় যে এটাই তো অনেক ভালো একটা কোর্স, ডেফিনেটলি আমরা আমাদের পেইড ব্যাচের 10% পড়াই এখানে, হ্যাঁ, কারণ 1 ঘন্টায় 10%-এর বেশি আসলে পড়ানো সম্ভব না। আমরা আমাদের পেইড ব্যাচে 7 দিন রেকর্ড ক্লাস, 3 দিন জুম ক্লাস, মোট 10টা ক্লাস 1 সপ্তাহে দিচ্ছি, যেখানে আমাদের পিপ কোর্সে এতগুলো সম্ভব হয় না। তো তোমরা যদি কেউ ডিটেলসে পড়তে চাও, আরও কি ডিটেলসে ভাই, আরে তুমি আসো, তারপর দেখবে আরও কি ডিটেলসে, আরও কতভাবে পড়ানো যায়, আরও কত চমৎকারভাবে পড়ানো যায় ব্যাপারগুলো, আরও কত গভীরে যাওয়া যায়। আসলে গভীরে না গেলে হবে না। তোমার ফাউন্ডেশন যত নিচে যাবে, তোমার বিল্ডিং তত মজবুত হয়ে উপরে উঠবে। তো আমরা যদি আমাদের উপরে উঠতে চাই, বুয়েটে চলে যেতে চাই, মেডিকেলে চলে যেতে চাই, ফাউন্ডেশনটাকে নিচে দাও। ওই যে একটা কথা আছে না, পিছে তো দেখো পিছে, তাই না? এই তো পিছে তো দেখো পিছে। এখন তো আমরা তো পিছে দেখি না, আমরা সামনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের পেছনে ফাউন্ডেশনটা দুর্বল। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু বিপদে পড়ে যাব, বিপদে সত্যি পড়ে যাব। সো তোমাদের যারা বিপদে পড়তে চাও না, ডিটেলস প্লাস বেসিক লাগলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আর যদি এটাই ইনাফ মনে হয়, আলহামদুলিল্লাহ, আমি সার্থক। তোমাদের ফ্রেন্ডদেরকেও বেশি বেশি করে দাওয়াত দিবে,
ঠিক আছে, পিপ কোর্স করে অনেকে উপকৃত হচ্ছে, ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে, খুব ভালো লাগছে। অবশ্যই আমরাও এসব ফিডব্যাকের আশায় বসে থাকি, তোমরা অবশ্যই ভালো ভালো ফিডব্যাক আমাদেরকে দিবে। থ্যাংক ইউ। এবার আসো, তাপ উৎসের তাপমাত্রা 500 কেলভিন, দক্ষতা 60% হলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? ওকে ভাইয়া, তাহলে দেখো তাপ উৎসের তাপমাত্রা 500 কেলভিন, আমরা আগেই বলেছি উৎস দেওয়া থাকবে, দেখো প্রশ্নের প্যাটার্ন দেখো, উৎস দেওয়া থাকবে, দক্ষতা দেওয়া থাকবে, গ্রাহক বের করতে বলবে। ফর্মুলা হচ্ছে গজামুল্লার ফর্মুলাটা অ্যাপ্লাই করো, T2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা T1। ওকে, ঠিক আছে। তারপর এবার দেখো সবাই একটা জায়গায় ভালো করে খেয়াল করতে হবে, এটা 60% আছে না, 60% মানে কি? চোখ বন্ধ করো, চোখ आग बंद करिए, आग बंद करिए, चोख बंद करो, करलाम। 60%, 60%, 60% মানে 60%, 60% মানে 60%, পার্সেন্ট মানে কি রে? 100তে কত? 100তে কত? 60, 60% মানে কি? 60% মানে 100তে কত? কত আর 100তে 60, তার মানে আমরা এবার বলতে পারি 60/100, 0.6। তাহলে আজকে থেকে 60% দেখলেই আমরা বলে দেবো 0.6, 40% দেখলে 0.4, 50% দেখলে 0.5, 80% দেখলে 0.8, 10% দেখলে 0.10, 7% দেখলে 0.07। আমরা যদি আজকে থেকে দেখি আমাদের দক্ষতা হচ্ছে 0.9%, তাহলে 0.09। আমরা যদি দেখি আমাদের দক্ষতা হচ্ছে 30%, তাহলে 0.3। আজকে থেকে দক্ষতা এভাবেও হিসাব করা যাবে। 60% মানে 0.6, তাহলে আমাদের এখানে অবশ্যই পার্সেন্টেজ ভ্যালুটা বসাবো না, ওই পয়েন্ট ভ্যালুটা বসাবো। তাহলে একটা পয়েন্ট নোট করবে, সেটা হচ্ছে পয়েন্ট ভ্যালুটা বসাবো, পয়েন্ট ভ্যালু। তাহলে এখানে দক্ষতা বসাবো 0.6 অলওয়েজ। 60% আছে না, 60% মানে কত রে? 60% মানে 0.6 আর কি, একই কথা। যাহাই 60% তাহাই 0.6, দুনিয়াতে একদম সেম কথা। এটা লাউ যেই কদু সেই, তেমনি 60% যেই 0.6 সেই। তাহলে 1 মাইনাস 0.6, T1 কত? 500। করো এবার, একদম চমৎকারভাবে মিলে যাবে। 1 থেকে যদি 0.6 চলে যায়, 1 থেকে 6 চলে গেলে, 10 থেকে 6 চলে গেলে 4 থাকে 4, 0.4 থাকে 4। 1 থেকে 6 চলে গেলে 4 থাকে 4, 0.4 ইন্টু 500। তো দেখুন একদম ব্যাপার সেম ব্যাপার তো, 4 দিয়ে 500কে গুণ করলে কত হয়? 2000। এখানে তো একটা দশমিক আছে, 200 হবে, তাহলে 200 কেলভিন হবে অ্যান্সার। 500কে 0.4 দ্বারা গুণ করলে 200 কেলভিন, এটা তো আমরা বুঝতে পারছি। 4 ইন্টু 5 20, দুইটা শূন্য বসায় দাও, সরি একটা শূন্য বসাবো, দশমিক আছে, 200 কেলভিন। চমৎকার, দেখো এই অঙ্কগুলো কিন্তু কত তাড়াতাড়ি হচ্ছে, দেখছো? উইথাউট ক্যালকুলেটর কত তাড়াতাড়ি হচ্ছে, কিছুই করিনি আমি। অথচ তোমরা যারা করতে অঙ্কগুলো অনেক কঠিন করে করতে, এভাবে প্রথমত এভাবে লিখতে, লেখার পরে তারপরে এই পাশে আনতে 1কে, তারপরে আবার এই পাশে গুণ করতে। আমরা কিন্তু তোমাকে প্যাকেট করে দিয়েছি, যেটা আসবে ভবিষ্যতে একেবারে প্যাকেট করে দিয়েছি সেটা। এখন তুমি এখান থেকে খেলা শুরু করো, তোমাকে অতীতে যাওয়ার দরকার নেই, এখান থেকেই তুমি খেলাটা শুরু করবে। তাহলে 1 মাইনাস 0.6, তার মানে 0.4 ইন্টু T1। ওকে, যারা কিন্তু এক্সপার্ট ওরা করবে কি, ওরা আরও এক্সপার্টগিরি করবে। 60% থাকলে ও মনে করবে 100 থেকে 60 বাদ দাও, 60% আছে না, তো আমরা তো 1 থেকে সেটা বাদ দিচ্ছি, 1 থেকে দক্ষতা বাদ দিচ্ছি আমরা। তো যারা এক্সপার্ট, যারা করতে করতে এক্সপার্ট হয়ে যায়, ওরা করবে কি, 60% আছে না, 100 থেকে বাদ দিবে। সো 100 থেকে যদি বাদ দিই তাহলে 40 হয়, ওরা এখানে সরাসরি 0.4 লিখে ফেলবে। আমরা তাই করবো আসলে, দক্ষতা যেটা থাকবে 100 থেকে বাদ দিয়ে বাকিটা লিখবো, তারপর ওইটার সাথে গুণ করে দিব। ওয়েলকাম টু দ্য কিং অফ গজামুল্লা। আবার বলছি, যে কাজটা আমরা করব সেটা কি, আমরা যে কাজটা করব এখানে যাই থাকবে 100 থেকে বাদ দিয়ে সেটা লিখব, তারপর গুণ করে দিব। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো, আরও একটা ম্যাথ দেখাই। তাহলে দেখো চমৎকার চমৎকার টেকনিক ভাই, এগুলা কিভাবে বুঝাই তোমাকে। অনুরূপভাবে আমাকে যদি এভাবে করে দেয় যে তাপ উৎসে আমাকে দিয়েছে, তাপ উৎসে 1200 জুল তাপ শোষণ করে
দক্ষতা 70%। তাপ গ্রাহকে কত তাপ বর্জন করবে? প্রশ্ন করেছে আমাকে এমসিকিউতে। আবার সেম প্যাটার্ন, তাপ উৎস দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, গ্রাহক বের করতে বলেছে। Q2 ইজ ইকুয়াল টু ওই যে 1 মাইনাস ইটা Q1। কিন্তু যারা গজামুল্লার অনুসারীরা করবে কি, 70 আছে না 30 করে দিবে। 70 আছে না 70 আছে মানে ওরা মনে করবে 30, তাহলে এখানে ওরা 0.3 করে দিবে, তার সাথে 1200 দিয়ে দিবে। খেলা শেষ। 3 12 36, 360 জুল। অস্থির ভাই, অস্থির, আসলেই অস্থির ভাই, তাই না? আসলেই অস্থির। 360 জুল সাথে সাথে হয়ে যাবে। প্রশ্ন দেখবো আর অ্যান্সার করব। এত কিছু করার দরকার নাই। জাস্ট 70 আছে, 0.3 এর সাথে এটা গুণ করে দিব। 70 আছে, 0.3 এর সাথে এটা গুণ করে দিব। যদি এখানে 40 থাকতো তাহলে 0.6 এর সাথে এটা গুণ করে দিতাম। যদি এখানে 20 থাকতো তাহলে 100 থেকে বাদ দিয়ে গুণ করে দিতাম। ফাস্ট হইতে হবে, ফাস্ট। এটাই হচ্ছে ভিটামিন পি এর প্রভাব। 2 দিন পর বুঝতে পারবে ভিটামিন পি এর প্রভাব কি। ঠিক আছে, ওকে ভাইয়া। এরপর আসো, চমৎকার। এবার আমাদের তাপ ইঞ্জিন শেষ, রেফ্রিজারেটর আসো। রেফ্রিজারেটর আসো, সবাই রেফ্রিজারেটর আসো। তোমরা যারা 21 ব্যাচের আছো, 21 ব্যাচের সবাইকে মেনশন দাও, বলো তোমাদের এডমিশনের জন্য একেবারে প্রস্তুত। তুমি দেখতে পারো বাংলাদেশের টপ র্যাঙ্কের এডমিশন কোচিং সেন্টারগুলো তোমাকে এসব পড়াবে না, এসব শর্টকাট করে দিয়ে খাওয়াই দিবে না, ভিটামিন পি তোমাকে খাওয়াবে না। দেখতে পারো তুমি যাচাই করে, তোমাকে এটা নিজে থেকেই রেডি হতে হবে। তারপর আমি সে দায়িত্বর কিছুটা ভূমিকা পালন করছি। যারা 21 ব্যাচের আছো, এডমিশনের জন্য যারা দৌড়াচ্ছ, পিছনে দেখো একবার তোমার বেসিকের ব্যাপারটা, এবং কোর্সটাতে তোমার ফ্রেন্ডদেরকে বলো আমরা এডমিশনের জন্য তোমাকে প্রস্তুত করে দিচ্ছি। ইন্টার প্লাস এডমিশন। যারা 22 ব্যাচের আছো, সবচেয়ে বেস্ট একটা সময়ে তোমরা কোর্সটা পাচ্ছ। এমন একটা সময়ে সে 22 ব্যাচ কোর্সটা পাচ্ছে যে সময়ে তারা এই ব্যাপারগুলো নিয়ে ভাবার একটু সময় পাচ্ছে। সো 22 ব্যাচের যারা আছো, এই কোর্স নিয়ে কিন্তু সময় দিবে তোমরা। এই কোর্সে যা যা পড়াচ্ছি এর পাশাপাশি আর কি হতে পারে, এবং এটা নিয়ে একটু গবেষণা করবে, সময় পাচ্ছ তোমরা। ওকে, আচ্ছা। এরপর আসো ভাইয়া রেফ্রিজারেটর, যেটাকে আমরা বলি। রেফ্রিজারেটর বেসিক্যালি একটা হিট পাম্প, অর্থাৎ যারা ঠান্ডা করে আর কি, গরম করে না, ঠান্ডা করে। যেমন এয়ার কন্ডিশনার, তারপর রেফ্রিজারেটর, এরা সবাই সেম। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, অথবা এয়ার কন্ডিশনার দুইটাই দিতে পারে। এসি, এয়ার কন্ডিশনার, তারপর হচ্ছে রেফ্রিজারেটর। এটাকে হিট কি বলা হয়? পাম্প বলা হয়। ওকে, তাহলে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের কাজ কিন্তু সেম। কিভাবে কাজ করে দেখো ভালো করে। প্রথমত থিওরি পড়াবো, তারপর ম্যাথ দেখাবো। থিওরিটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ফ্রিজের ভেতরের অবস্থা, ফ্রিজের ভেতরে, তাই এটাকে আমরা বলছি ইনসাইড ফ্রিজ। ফ্রিজের ভিতরে তাপমাত্রা কম থাকে, তাই এটাকে বলা হয় কোল্ড চেম্বার। বাংলা করলে কি হয়? ঠান্ডা প্রকোষ্ঠ, কোল্ড চেম্বার। এবং এটার তাপমাত্রাটা কি? এটার তাপমাত্রা হচ্ছে লো, তাই এটাকে বলবো টি লো। এবং এটার যে তাপ সেটাকে কি বলবো? কিউ লো। তাহলে এটার যে তাপ সেটা হচ্ছে কম, কারণ ফ্রিজের ভেতরে ঠান্ডা থাকে না গরম থাকে? ভাইয়া ফ্রিজের ভেতরে ঠান্ডা থাকে, তাহলে ফ্রিজের ভেতরে যদি ঠান্ডা থাকে সেটা কোল্ড চেম্বার। ইনসাইড ফ্রিজ দেয়ার ইজ কোল্ড চেম্বার, তাপমাত্রা কম থাকবে। ফ্রিজের ভেতর থেকে একটা কম্প্রেসর আসবে। কম্প্রেসর করবে কি? একটা কাজ করার মধ্য দিয়ে তাপটাকে ভেতর থেকে সাক করে বাইরে নিয়ে যাবে। শোষণ করাকে সাক করা বলা হয়। ভেতর থেকে শোষণ করে সাক করে বাইরে ছেড়ে দিবে, তাপটাকে। তাহলে কি করবে? সাক ইন হিট, সে বাইরে ছেড়ে দিবে সেটাকে, তাপটাকে শোষণ করে বাইরে ছেড়ে দিবে কম্প্রেসর। এতে কম্প্রেসর একটা কাজ করবে ডাব্লিউ, অর্থাৎ আমরা কম্প্রেসরকে ডাব্লিউ পরিমাণ কাজ করার শক্তি দিব, সে ডাব্লিউ পরিমাণ কাজ করবে। কাজ করে সে এই যে কিউ লোটাকে, এখান থেকে তাপটাকে নিয়ে, কিউ লো এখানে যে তাপ আছে সেটাকে নিয়ে ঠান্ডা করতে হলে এখানে তাপটাকে নিতে হবে। আমি যদি ফ্রিজকে ঠান্ডা করতে চাই বা ঠান্ডা রাখতে চাই, এখানে যে তাপ আছে সেটাকে নিয়ে বাইরে দিতে হবে, তাহলে বাইরে দিবে। পাশাপাশি এই যে কম্প্রেসর কাজ করতেছে, কম্প্রেসর কাজ করলে কোনো ইঞ্জিন, কম্প্রেসর নিজেও একটা ইঞ্জিন,
এটাকে আমরা ইঞ্জিন বলি না, এটাকে আমরা হিট পাম্প বলি। কম্প্রেসর নিজে একটা পাম্প। কোনো পাম্প যদি কাজ করে তারও একটা তাপ উৎপন্ন হয়। এই যে ডাব্লিউ এর কারণে একটা তাপ উৎপন্ন হবে, সেটা ডাব্লিউ এর সমান, তাই ডাব্লিউ বললাম। তাহলে কম্প্রেসরের যে তাপ, এটা হচ্ছে কম্প্রেসরের তাপ, আর এটা ফ্রিজের ইনসাইডের তাপ, দুইটাকে সে একসাথে বাইরে ছেড়ে দিবে। তাহলে এটাকে আমরা বলবো কিউ আউটসাইড বলতে, অথবা কিউ হাই বলতে পারি, যেটা এটা হাই টেম্পারেচার। তো কোথায় ছেড়ে দিচ্ছে সে? পরিবেশের মধ্যে। এটা কোথায় ছেড়ে দিচ্ছে সে? পরিবেশের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে। তো এটাকে আমরা বলি গরম প্রকোষ্ঠ বা হট চেম্বার। হ্যাঁ, এটা পরিবেশে সে ছেড়ে দিচ্ছে, এই ব্যাপারটা পরিবেশে ছেড়ে দিচ্ছে। আমাদের এসি কী কাজ করে বলতো? আমাদের এয়ার কন্ডিশনার আমাদের রুমের তাপমাত্রাটাকে নিয়ে, রুমের তাপটাকে নিয়ে, যে এয়ার কন্ডিশনার রুমের তাপটাকে নিয়ে বাইরে ছেড়ে দেয়। তাহলে এই যে কিউ লোকে নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে, সাথে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর কাজ করছে। সে কম্প্রেসর কাজ করার ফলে একটা ডাব্লিউ উৎপন্ন হচ্ছে, সে ডাব্লিউটাকেও সে বাইরে ছেড়ে দিচ্ছে। তাহলে কিউ লো প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ হাই। তোমাদের বইয়ে Q1 Q2 দিয়েছে, স্টুডেন্টরা পাগল হয়ে যায়, কোনটা 1 বলবো কোনটা 2 বলবো। 1-2 নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই, 1-2 নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। 1-2 এর দিন শেষ, সায়েম বাইয়ের বাংলাদেশ। এখন আমরা 1-2 বলবো না, আমরা বলবো কিউ লো কিউ হাই, বা কোল্ড চেম্বার হট চেম্বার, ঠান্ডা প্রকোষ্ঠ গরম প্রকোষ্ঠ, কিউ লো কিউ হাই, ফ্রিজের ভেতর ফ্রিজের বাইরে, এভাবে করে কথাগুলো বলবো। তাহলে আর কনফিউজড হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপর চলে আসো, একটা ফ্রিজ কতটা পারফরমেন্স দিতে পারে সেটা আমরা বলে দিই সিওপি দিয়ে। সিওপি মানে কি? কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স। তার পারফরমেন্সটা আমরা হিসাব করি সিওপি দিয়ে। তো সিওপি এর ফর্মুলা কি? সিওপি এর ফর্মুলা হচ্ছে, কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্সের ফর্মুলা হচ্ছে আউটপুট আর ইনপুট। আমি তাকে কী পরিমাণ খাওয়াচ্ছি আর সে কী পরিমাণ আমাকে দিতে পারছে, এটাই হচ্ছে পারফরমেন্স। আমি তাকে কী পরিমাণ খাওয়াচ্ছি, কী পরিমাণ ইনপুট দিচ্ছি, সে আমাকে কী পরিমাণ দিচ্ছে, আউটপুট দিচ্ছে, এটাই হচ্ছে পারফরমেন্স। আউটপুট বাই ইনপুট হচ্ছে পারফরমেন্স। তো আমি তাকে ইনপুট হিসেবে কী দিচ্ছি? আমি একটা ফ্রিজে এই কম্প্রেসর দিয়ে ডাব্লিউ দিচ্ছি, আমি কম্প্রেসরের মধ্য দিয়ে ডাব্লিউ দিচ্ছি তাকে। সো ডাব্লিউটা হচ্ছে আমার ইনপুট। আর সে কী করছে? এর বিনিময়ে সে আমাকে এই লো টেম্পারেচারটাকে বের করে দিচ্ছে। তাহলে সে আউটপুট হিসেবে এটাকে বের করে দিচ্ছে, সে এটাকে নিয়ে বের করে দিচ্ছে। তাহলে সে আউটপুট হচ্ছে কিউ লো বের করে দেওয়া, কিউ লো বের করা, এটা হচ্ছে তার আউটপুট। আর ইনপুট হচ্ছে তাকে আমি ডাব্লিউ দিচ্ছি কম্প্রেসরে, এটা হচ্ছে তার ইনপুট। তাকে আমি ডাব্লিউ দিচ্ছি, এটা তার ইনপুট। সে কিউ লো বের করে দিচ্ছে, এটা তার আউটপুট। রেফ্রিজারেটর ভালো করে ফিল করতে হবে। তোমার বই কিন্তু ফিল দিতে পারে নাই। রেফ্রিজারেটরে বাংলাদেশের কোনো বই তোমাকে ফিল দিতে পারবে না, বইগুলো এভাবে লিখা না। তাই তোমাকে ফিল করতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? আমি আমার ফিল সায়েন্সে রেফ্রিজারেটরের 1 নাম্বার ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, 2 নাম্বার ভিডিও দিয়ে দিব। ওকে, আচ্ছা। সো দেখো, যেটা বললাম সেটা হচ্ছে সিওপি, ফ্রিজের পারফরমেন্স। ফ্রিজের পারফরমেন্স কি? ফ্রিজের পারফরমেন্স হচ্ছে সে কী পরিমাণ তাকে ইনপুট দিয়েছি এবং সে কী পরিমাণ কাজ করতে পেরেছে। সে তাকে আমি ইনপুট দিয়েছি ডাব্লিউ, এতে সে কিউ লো বের করে দিয়েছে। আমাকে সে কোনটা দিয়েছে? কিউ লোকে বের করে দিয়েছে। তাহলে কিউ লো বাই ডাব্লিউ, এটা হচ্ছে সিওপি। এবার এটা দিয়ে অঙ্ক করব। আমাদের পরীক্ষায় রেফ্রিজারেটর থেকে ম্যাথ আসে, এটা দিয়ে ম্যাথ করব। দেখো সবাই ভালো করে। ওকে, ফ্রিজে কিন্তু ভাই সেই ফিলিংস আছে। একটা ফ্রিজের গঠন বুঝতে হবে তোমাকে, ইভাপোরেটর, কনডেন্সার, কম্প্রেসর, এরপর এক্সপ্রেশন ভালভ, এই সবগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে, আর নাহলে কিন্তু তুমি ফ্রিজ ভালো করে বুঝতে পারবে না। তারপর আমরা হালকা পাতলা তোমাকে বুঝালাম। এখন একটা ম্যাথ করব, দেখো শর্টকাট, এটাও শর্টকাট দিয়ে করব। বলা হচ্ছে আমাকে ঠান্ডা প্রকোষ্ঠে 300 জুল তাপ নিয়ে বাইরে ছেড়ে দে। ওকে, ঠান্ডা প্রকোষ্ঠের তাপটা নিয়ে সে বাইরে ছেড়ে দিচ্ছে। এখন আমাকে বলেছে যে পরিবেশের তাপমাত্রা, পরিবেশের তাপ হচ্ছে পরিবেশে 400 জুল ছেড়ে দে। তো প্রশ্ন করেছে কার্যকৃত সহগ কত? কার্যকৃত সহগ, তো কার্যকৃত সহগ বলতে সিওপিকে বোঝায়। কার্যকৃত সহগ বলতে সিওপি। তাহলে দেখো সিওপিকে আমরা বলি কে দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে কে ইজ ইকুয়াল টু সিওপি। সিওপি ইজ ইকুয়াল টু আমার কত হবে? উপরে হবে কিউ লো আর নিচে হবে ডাব্লিউ। আবার চাইলে ডাব্লিউর পরিবর্তে আমরা কিউ হাই মাইনাস কিউ লো লিখতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন থেকে আসে। ওকে, আচ্ছা।
তাহলে আমাকে বলো কিউ লো কোনটা? কিউ লো হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠের তাপ, আর কিউ হাই হচ্ছে ওই পরিবেশের তাপ। তাহলে উপরে 300, নিচে 400 মাইনাস 300, তাহলে কত হয়? তাহলে উপরে 300, নিচে 400 মাইনাস 300, তাহলে উপরে 3 আর নিচে 1, তার মানে 3। সিওপি কত? সিওপি হচ্ছে 3। একদম সিম্পল অঙ্ক, তুমি শুধু সূত্রটা বুঝতে পারলেই হবে, প্রশ্ন এমনিতেই ধরতে পারবে। একটা ঠান্ডা প্রকোষ্ঠের তাপ, এটা কিউ লো, আর পরিবেশের তাপ কিউ হাই। সিওপি কেমনে বের করবো? কিউ লো, কিউ হাই মাইনাস কিউ লো। আর যদি কম্প্রেসরের কাজ দেওয়া থাকতো আমাকে, তাহলে কিউ লো বাই ডাব্লিউ। সিম্পল ব্যাপার। সর্বশেষ আরও দুইটা আছে, টাইম কি আছে? কয়টা বাজে? আচ্ছা, আরেকটু পড়াবো, আজকে চ্যাপ্টারটা শেষ করে দিই, আনালে আবার এই চ্যাপ্টারের উপর আরও একটা ক্লাস নিতে হবে। অ্যান্ট্রপি বাকি আছে, অ্যান্ট্রপি শেষ করে দিচ্ছি সর্বশেষ, অন্যথায় আবার ক্লাস নিতে হবে, যেটা সম্ভব না। এরপর আসো ভাইয়া অ্যান্ট্রপি। অ্যান্ট্রপির ক্ষেত্রে জাস্ট এমসিকিউতে যা আছে সেটা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। অ্যান্ট্রপিতে আসে এবার। অ্যান্ট্রপি প্রত্যেকটা টপিক পড়াই যাচ্ছি, একটাও বাদ দিচ্ছি না। অ্যান্ট্রপির শর্টকাট। অ্যান্ট্রপির দুইটা ফর্মুলা আছে, যদি তাপমাত্রা চেঞ্জ হয় একটা ফর্মুলা, তাপমাত্রা চেঞ্জ না হলে আরেকটা ফর্মুলা। তাহলে তাপমাত্রা চেঞ্জ হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাপমাত্রা চেঞ্জ না হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো তাপমাত্রা চেঞ্জ হলে অ্যাপ্লাই করব এন্ট্রপির পরিবর্তন dS = ms ln T2/T1। তা আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা, এস হচ্ছে আপেক্ষিক তাপ, ভর আপেক্ষিক তাপ, ln T2/T1। আর তাপমাত্রা চেঞ্জ না হলে dS = mLF/T অথবা dS = mLV/T। এই দুটা ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে কনসেপ্ট। আমি চাই পিপ কোর্সে তোমরা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, ইনভাইট করো, বলো সবচেয়ে কষ্ট করে ভাইয়া তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে বলো যে একদম দেখো সবচেয়ে একদম জেনুইনভাবে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ফিল সেন্স, তোমাদের মোটামুটি চোখের দেখায়, অন্য কোনো গ্রুপে তোমরা এত ভালো করে এভাবে ক্লাসগুলো পাবে না, তাই না? সো আমি চাই তোমাদের সব ফ্রেন্ডকে এই গ্রুপে আনা এবং ক্লাসগুলো করতে বলা। তাহলে এবার আসো অ্যান্ট্রপি শর্টকাট, চমৎকার দুইটা শর্টকাট তোমাকে আজকে দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে মনে রাখবা দুইটা মান মনে রাখতে হবে তোমাকে, দুইটা মান তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে আন্ডা। এই মানটা তোমাকে মনে রাখতে হবে, 1 2 3 আন্ডা। একটা মান তোমাকে মনে রাখতে হবে অ্যান্ট্রপির শর্টকাটে, 1 2 3 আন্ডা। আবার বলো সবাই, 1 2 3 আন্ডা। আরেকটা মান তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 6350, 6350, 6350 আমাকে ফোন দিও তো সবাই 6350 নাম্বারে, 6350 নাম্বার আমাকে ফোন দিও তো, আমাকে ফোন দিও সবাই 6350 নাম্বারে। তাহলে একটা 1230 আর একটা 6350, দুটা জিনিস মনে রাখতে হবে। ভাই এই দুটা জিনিস কি বলছি, এই দুটা জিনিস কি? এই দুটা জিনিস হচ্ছে অ্যান্ট্রপির মুখস্থ মান। যদি তোমাকে বলে বরফ গলে পানি হলে এন্ট্রপি কত, এন্ট্রপি পরিবর্তন কত? যদি তোমাকে বলে বরফ গলে এন্ট্রপি পানি হলে এন্ট্রপির পরিবর্তন কত, তখন 1230 × m, চোখ বন্ধ করে 1230 × ভর, এটা হচ্ছে চোখ বন্ধ করে বসাবা। এটা কোথায় থেকে এসেছে? এই যে m LF/T না, তো LF হচ্ছে 336000 ডিভাইডেড বাই T হচ্ছে বরফ এবং পানির ইয়াদ 273। এটা করে দেখো 1230 আসে ইন্টু m। তাহলে এটা কোথায় থেকে এসেছে? LF তো ফিক্স 336000, LF তো ফিক্স, তাকে T দ্বারা ভাগ করব, টিও তো ফিক্স 273, তো এই দুইটা ফিক্স, তাই আমরা 1230 করে দিয়েছি। তাহলে 1230 × ভর। এখন ভর যদি 1 কেজি হয় 1230, ভর যদি 2 কেজি হয় 2460, ভর যদি 3 কেজি হয় 3690, সহজ ব্যাপার। আর যদি বলে পানি বাষ্পে পরিণত হলে এন্ট্রপির পরিবর্তন কত? 6350 × m, 6350 × m। এটা এসেছে কোথা থেকে? এখান থেকে এসেছে। দেখো LF মানে কত, LV মানে কত? 22 68 000 ডিভাইডেড বাই 373, 22
68,000/373 তোমার এই মানটা আসবে 6350। তা আমরা ওই তো LF ফিক্স টি ফিক্স মুখস্থ মান বসাই দিব 6350 × n। তাহলে আমার যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে বরফ গলে পানি হলে এনট্রপি কত, আমাকে যদি প্রশ্ন করে পানি বাষ্পে পরিণত হলে এনট্রপির পরিবর্তন কত, 1230 × m 6350 × m। আর যদি তাপমাত্রা চেঞ্জ হয় তখন আমাকে একটু কষ্ট করে করতে হবে, তখন কোনো শর্টকাট নাই, তখন m/s/ln T2/T1 দিয়ে করতে হবে। এই হচ্ছে এনট্রপির শর্টকাট। কোথায় থেকে এসেছে সেটাও বলেছি, LF-কে T দিয়ে ভাগ করো, LV-কে T দিয়ে ভাগ করো, এই মানগুলো ফিক্স, LF-এর মান ফিক্স, LV-এর মান ফিক্স, T-এর মান ফিক্স। বরফের ক্ষেত্রে 273, পানি বাষ্পে পরিণত হলে 373, মানগুলো ফিক্স, এখান থেকে এসেছে। লিখে রাখো, এই মানগুলো এখান থেকে এসেছে, লিখে রাখো। সর্বশেষ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। প্রশ্নের কোথাও যদি তুমি হঠাৎ শব্দটা দেখতে পাও, হঠাৎ সাডেনলি, তাহলে বুঝতে হবে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, এটা তোমার এমসিকিউতে আসবেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললেই এনট্রপির পরিবর্তন শূন্য হবে। আর রুদ্ধতাপীয় বুঝবো কেমনে, হঠাৎ শব্দটা থাকলে রুদ্ধতাপীয়। তো আজকে এতটুকুই থাকবে। আমরা আগামী দিন কোন চ্যাপ্টার পড়াবো সেটা বলে দিচ্ছি। আগামী পিপ কোর্সে আমরা পড়াবো তোমাদেরকে কোনটা পড়াবো আগামী পিপ কোর্সে তোমাদেরকে কারেন্ট পড়াবো, চলতরিৎ। আগামী পিপ কোর্সে আমরা চলতরিৎ পড়াবো, চলতরিৎ সবাই দেখে আসবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও, আমি কোন দল করি সেটা বলি নাই? আচ্ছা, আমি কোন দল করি সেটা বলি নাই না? আরে আমি কোন দল করি সেটা বলি নাই না? আহারে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার শার্টের কালার কি দেখছো তোমরা? আমার শার্টের কালার কি বুঝতে হবে? শার্টের কালার বংশে ওই যে মানুষের পরিচয়, তাই না? আচ্ছা, আমি কি করি না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আসলে করি যেটা, সেটা হচ্ছে কি করি আমি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।